রহস্যময় কণ্ঠে ইসরাকে ডাকলো ফারিস। লিটল গার্ল। ফারিস জওয়ান, আমি 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 পাগল হয়ে যাব। আমাকে বাঁচান ফারিস। আর ইউ রেডি সুইট হার্ট? বিকজ আই এম সো ব্যাড বয়। ইয়েস। ফারিস পাজাকোলা তুলে নিল ইসরাকে, পা দিয়ে দরজাটা খুলে হাঁটা দিল নিজের রুমের দিকে। রুমে এসে আবার পা দিয়ে ঠেলে দরজাটা লক করে দিল ফারিস। আবছা আলোর মাঝে ধীর পায়ে এগিয়ে এসে ফুল ছড়ানো বিছানায় শুয়ে দিল ইসরাকে। ইসরাকে শুয়ে দিতে ফারিস ঝুঁকতে ইসরার বাম হাতে তার কাঁধ চেপে ধরল। পরপর মাথা উঁচিয়ে নিজের অধরজোড়া পরে নিল। ফারিসের অধর পানে আলতোভাবে ছোট ছোট কামড় বসিয়ে ধীরে ধীরে দুজনে কামড় বসালো একে অপরের ওষ্ঠে। ফারিস নিজের শরীরে সম্পূর্ণ ভার ছেড়ে দিল ইসরাহের উপর। সন্তর্পণে অধর থেকে ইসরাহের গ্রীপায় নামল সে। ছোট ছোট চুমুতে ভিজিয়ে তুলল ইসরার গ্রীপা। ফারিসের মাতাল ছোঁয়াতে কম্পন জাগলো ইসরাহের শরীর মনে। ওষ্ঠ গিয়ে ফারিসের কানের পাশে কামড় বসালো ইসরা। ফলস নখগুলো দিয়ে আঁচড় কাটলো ফারিসের প্রশস্ত পিঠ জুড়ে। মুখ তুলে ইসরাহের মুখশ্রীখানা পরক করলো ফারিস। ততক্ষণে ইসরাহের বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। বেনারসি শাড়িখানার ঠাঁই হয়েছে মেঝেতে। লজ্জায়ের অদ্ভুত অনুভূতিতে চোখ খিচে বন্ধ করে রইল ইসরা। ফারিসের উন্মাদনা বাড়তেই তাকে সামলাতে হিমশিম খেলো ইসরা। কম্পমান গলায় শোধালো ইসরা। ফারিস প্লিজ স্লো। ফারিস মোহাচ্ছন্নের নাই আওড়ালো। নো সুইট হার্ট, ইটস মাই টাইম। একটু সহ্য করে নাও, নেক্সট টাইম স্লো হব, প্রমিস। ইসরা শক্ত হাতে খামচে কাটলো ফারিসের শুভ্র পেটে। তবু একটু অমনোযোগী হলো না ফারিস। ফের ইসরার কাঁদো কাঁদো স্বরে বলল, আমি আর সহ্য করতে পারছি না। আফটার 40 মিনিটস আই উইল স্টপ। ততক্ষণ পর্যন্ত একটু চিৎকার করে রেসপন্স করো যান। ইসরাহের ধস্তাধস্তিতে ফারিস থামলো। সোজা হয়ে উঠে গিয়ে ট্রলি থেকে কিছু একটা নিল। ফের চেনটা না লাগিয়ে ফিরে এসে মেঝে থেকে বেলটা তুলে নিল সে। ইসরা ভয়ের তো চোখে ফারিসের দিকে তাকালো। আরেক হাতে হ্যান্ডকাপ, অপর হাতে কোমরের চামড়ার বেলটা। হ্যান্ডকাপ আর বেলটা বিছানায় রেখে ইসরার ছোট্ট শরীরের উপর ভর করে শুয়ে পড়ল ফারিস। গলে মুখ গুজে না ঘষতে ঘষতে শুধালো সে। লিটল গার্ল, হ্যান্ডকাফস অর বেল্টস, উইচ ওয়ান উইল ইউ ফিল দ্য কম্পোর্ট? ফারিস হাস কিশোরের কথায় কেঁপে উঠল ইসরা। ফারিসের প্রশস্ত বুক শক্ত হাতে খামচে ধরে নিঃশক্ত কণ্ঠে ইসরা শুধালো। এসব কেন? যাতে তুমি ডিস্টার্ব করতে না পারো। আমার নড়চড় একদম পছন্দ না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফারিস ইসরার দুহাত এক হাতে চেপে ধরে অপর হাতের সাহায্যে হ্যান্ডকাপটা পরিয়ে দিল ইসরার দুহাতে। হ্যান্ডকাপটা লক করে চাবিটা ছুঁড়ে মারল বেড সাইড টেবিলে। কাজ শেষ হতেই ফিজেল হাসল ফারিস। দ্যাটস ফাইন। I left your mouth open to respond. So start, sweetheart. ফারিস মুখ ডুবালো ইসরাহের মেধহীন উদরে। পরপর ঘোর লাগা কণ্ঠে গেয়ে উঠল সে। রাত বাড়ার সাথে সাথে বাড়ে ফারিসের অবাধ্য ছোঁয়ারা। ভদ্র আর রক্তটা পুরুষটা হয়ে ওঠে রহস্যময় ভালোবাসার ফোয়ারা। ইসরাহের দেহাবরণ জুড়ে ফারিসের অনুভূতিরা ঠিকরে পড়ল ভালোবাসার ছোঁয়া হয়ে। অবাধ্য আর প্রশস্ত শরীরের ফারিস আদরে আদরে জর্জরিত করে দেয় ইসরাহের কোমল কায়াখানা। লজ্জা আর অদ্ভুত অনুভূতিতে লাল নীল হয়ে ওঠে ইসরাহের তনু মন। দুজনে ডুব দেয় অতল প্রেমের সমুদ্রে। যে সাগরের পাড়ি দেওয়ার সঙ্গী প্রিয় মানুষ হলে জান্নাত দেখায় আর অপ্রিয় হলে জাহান্নাম। গম্ভীর মুখে বিছানায় বসে আছেন আসফা বেগম। মাথা নামিয়ে আরহাম শিকদার সোফায় বসে আছেন। নীরবতা ভেঙে আসফা বললেন, তোমার নির্লজ্জ ছেলে এখন বাসরঘর সাজাচ্ছে নিজের জন্য, আর তুমিও চুপচাপ সব দেখছো কি? বাহ। শোনো আফসা, মাথা ঠান্ডা করো তুমি। কিসের মাথা ঠান্ডা করব? আমার মেয়েকে আমি রনফের সাথে বিয়ে দিব। তুমি কালকেই উকিল ডাকবে, আমি ওদের ডিভোর্স করাবো। দুজনের মতামতেই বিয়ে হয়েছে, তুমি ডিভোর্স করাবে কিভাবে? আরহাম, ইসরাহ না হয় বাচ্চা, কিন্তু তুমি? ইসরা আম্মু মোটেও বাচ্চা না আফসা। ওর 20 বছর চলছে। তুমি বুঝতে চাইছো না? যা ইচ্ছে করো তুমি। আমি যাচ্ছি ইসরাহকে আনতে। কিছুতেই ওই বেয়াদব ছেলেটার সাথে আমি আমার মেয়েকে মানবো না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন আসফা। ব্যালকনি পেরিয়ে ইসরা রুমের সামনে এসে দরজায় নক করলেন তিনি, কিন্তু ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে রুমে ঢুকলেন আসফা। ওয়াশরুম সহ ব্যালকনি খোঁজেও ইসরাকে না পেয়ে দ্বিগুণ রেগে গেলেন আসফা। ওনার বুঝতে বাকি রইল না ফারিস ইসরাকে নিয়ে গেছে। শাড়ি সামলে ফারিসের রুমের উদ্দেশ্যে হাঁটা দিলেন তিনি। দরজাতেই কড়া নাড়ার আগেই আরহাম শিকদার ধরে নিল আসফা বেগমের হাত। পরপর কড়া কণ্ঠে তিনি বললেন,
মা হয়ে মেয়ের বাসর ঘরে বাগড়া দিবে? আরহাম, আমাকে ছাড়ো। তোমার অন্যায় আবদারের সঙ্গী হতে পারলাম না আফসা। আরহাম, তুমি ভুল করছো। সকাল 8টা বাজে মুখ কালো করে কিচেনে রান্না করছেন আসফা। আজ নিচের কিচেনেই রান্না বসিয়েছেন তিনি। পরোটাগুলো বেলে দিচ্ছেন সাইমা খালা। এক একে সব পরোটা বেলা শেষ হতেই তিনি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসলেন। আসফা বেগম পরোটাগুলো ঘি দিয়ে ভেজে গরুর মাংসটা নেড়ে নিল। আরহাম শিকদারের কড়া আদেশ, আজ সকালে নাস্তাতে ভালো করে ঘি ভাজা পরোটার ভুনা মাংস যাতে তৈরি করেন। ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, কি না কি খেয়েছে ওখানে, তাই খাঁটি ঘিয়ের পরোটা ভাজা আর মাংস ভুনা করতে বলেছিলেন। বিরক্তি লাগলেও কিছু বলেননি আসফা। ফারিস এ বাড়িতে ফেরার পর থেকে কিছুই আর ভালো হচ্ছে না। আর আর ইসরা দুজনেই বদলে গেছে। শুধু শুধু কথাই কথা বাড়ে। ভাবনা ছেড়ে মাংসটা নামিয়ে চায়ের পানি বসালেন আসফা। এখন কি করবা বউ? বৃদ্ধা সাইমা খাতুনের কথাই ওনার দিকে ফিরে তাকালেন আসফা। চা পাতা পানিতে ছেড়ে শান্ত কণ্ঠে তিনি বললেন, কি করব মানে? বিয়াটা মাইনা নেওয়া ছাড়া তো উপায় নাই। মাইয়াটা হারা রাইত পোলাটার লগে এক ঘরে ছিল। তোমার কি মনে হয় পোলাটা সই নাই? ইশরাকে গিয়া দেখো, ওগো মধ্যে সব হইয়া গেছে। তার উপরে এতদিন বিদেশে ছিল পোলা, এমন ডাগর সেরি পাইয়া সভ্য থাকবো? বিরক্তি নিয়ে আসফা বললেন, আহ খালা, এসব কথা রাখো তো। হাসা কথা কইলাম বউ। সেরিডা ঘর থাইকা বাইর হইলে গলা হাতগুলো উল্টাইয়া পাল্টাইয়া দেইখো। কেন? তুমি কি দিন দিন বাইচ্চা হইয়া যাইতাছো? ওগোর মধ্যে কিছু হইলে ইসরা বইনের শরীরে দাগ থাকবো না? লজ্জায় আমতা আমতা করে উঠলেন আসফা। মা হয়ে মেয়ের সম্পর্কে এসব শোনা বড্ড লজ্জার ওনার কাছে। কিছু না বলে পরোটাগুলো হটবক্সে পরে টেবিল গোছাতে চলে গেলেন তিনি। সদ্য ঘুম ভেঙেছে ইসরাহের। শরীর নাড়াতে গিয়ে বোধ করল পুরোটা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। তার মধ্যে ফারিস তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। ইসরা ফারিসের উন্মুক্ত বক্ষ থেকে মুখ তুলে ফারিসের হাত ছাড়িয়ে উঠবার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ইসরাহের নড়াচড়াতে আধো ঘুম আধো জাগরণে চোখ খুলে তাকালো ফারিস। ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করলো সে, হোয়াট হ্যাপেন টু ইউ অ্যাঞ্জেলস ট্রাম্পেট? এভাবে নড়াচড়া করছো কেন? কত বেলা হয়েছে, উঠতে হবে। কিন্তু আমার ঘুম ফুলফিল হয়নি লিটল গার্ল। আপনি ঘুমান। নিষেধ করেছে কে? আমাকে উঠতে দিন ফারিস। ওকে। ফারিস ছেড়ে দিল ইসরাকে। নরম বিছানায় শরীর নাড়িয়ে উঠে বসলো ইসরা। ততক্ষণে ফারিস উঠে বেডের হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসেছে। ইসরা পা নামিয়ে দাঁড়াতে নিয়েও ফের বসে পড়ল বিছানায়। ফারিস আড়মোড়া ভেঙে শুধালো, এনিথিং রং সুইট হার্ট? ইসরা দুহাতে পেট চেপে ধরে মুখ কুঁচকে নিল। তলপেটে ব্যথা করছে, পুরো শরীর ব্যথা করছে ফারিস। ওয়াশরুমে যেতে হেল্প লাগবে? হুম। ফারিস লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। এগিয়ে এসে কোলে তুলে নিল ইসরাকে। বেশি ব্যথা করছে সুইট হার্ট, মেডিসিন নেবে? লাগবে না। সত্যি? হুম। ওয়াশরুমের দরজায় এসে ইসরাকে দাঁড় করিয়ে দিল ফারিস। ইসরা দরজা বন্ধ করতেই ফারিস ট্রলিগুলো নিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো। ট্রলি থেকে সাদা টি শার্ট আর কানালি ব্র্যান্ডের কালো ট্রাউজারটা নিয়ে নিল সে। পরপর কাবার্ড মেলে বাকি পোশাকগুলো কাবার্ডে সাজিয়ে রাখলো সে। পোশাক গোছানো শেষে ফারিস ঘড়ি আর পারফিউমগুলো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলো। তার কাজ শেষের দিকে আসতেই সাদা টাওয়ালটা বুক থেকে হাঁটু অব্দি পেঁচিয়ে বেরিয়ে এলো ইসরা। ফারিস আমোয়াজ ব্র্যান্ডের শেষ পারফিউমটা রেখে এগিয়ে এলো ইসরার সম্মুখে। অন্য আরেকটা টাওয়াল নিয়ে ইসরাহের চুল শুকানোতে মনোনিবেশ করলো সে। হাতের কাজ করার মাঝেই ফারিস আদরে কণ্ঠে শুধালো, বেটার ফিল করছো লিটল গার্ল? হুম। তোমার ড্রেস রাখা আছে কাবারের লেফট সাইডে। সালোয়ার কামিজ এনেছি আপাতত। সাইজ ঠিক আছে, পছন্দ হয় কিনা দেখে নাও। সাইজ ঠিক আছে মানে? তোমার সব পোশাকের সাইজ আমার জানা আছে সুইট হার্ট। সব মানে সব পোশাকের, মিলিয়ে দেখতে পারো। রহস্যময় হাসি হাসলো ফারিস। লাজুক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো ইসরা। পরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে কাবার্ডের দিকে এগিয়ে এলো সে। ইসরাকে খোঁড়াতে দেখে ফারিসের মেরুন অধর জুড়ে দেখা দিল প্রাপ্তির হাসি। তার দেওয়া ভালোবাসার কষ্টে তার লিটল গার্ল খুঁড়িয়ে হাঁটছে। এই দৃশ্যটা দেখার জন্য একটা যুগ তাকে অপেক্ষা করতে হয়েছে। এবার থেকে তার প্রতিদিনের কাজ হচ্ছে তার লিটল গার্লের মিষ্টি যন্ত্রণার কারণ হওয়া, কোমল শরীরের ভালোবাসার চাপ লেপটে দেওয়া। নাস্তা টেবিলে বসে বসে সংবাদপত্র পড়ছেন আরহাম শিকদার। আসফা বেগম চায়ের কেটলিটা নিয়ে এসে বললেন, তোমাকে নাস্তা দিব? সংবাদপত্রে চোখ বোলাতে বোলাতে গম্ভীর কণ্ঠে আরহাম শিকদার শুধলেন, না, ফারিস আর ইস্যু আম্মু আসুক।
9টা বাজতে চলেছে আরহাম। তোমার সকালে ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। একদিন দেরি হলে কিছু হবে না আশু, তুমি যাও। ওনাদের কথার মাঝে উপর থেকে নেমে এলো ইসরা। বহু কষ্টে বাবার সামনে দিয়ে সোজা হয়ে হেঁটে এলো সে। কিচেনের সামনে আসতেই ফের খুঁড়িয়ে খুঁড়িয়ে কিচেনে প্রবেশ করলো ইসরা। সাইমা খাতুন তখন ভাতের মার গালছেন। ইসরাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে ইসরায়ের হাত চেপে ধরলেন। ইসরা ওনার দিকে তাকাতেই অবাক কণ্ঠে প্রশ্ন করলো সাইমা খালা। তোমাগো মধ্যে সব হইয়া গেছে ইসরা বোন? ওনার এমন প্রশ্নেই থতমত খেলো ইসরা। ভেবে পেল না সে কি উত্তর দিবে। মানে কি আপা? মানে বুঝো নাই? ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তা। এসব কেমন প্রশ্ন করছেন আপা? আমি গরম পানি নিব। চুলোতে আছে নাকি বসাতে হবে? আগে আমার কথার উত্তর দাও। আমি পানি দিতাছি তোমারে। কি উত্তর দিব আপা? এসব কি বলে বেড়ানোর কথা? ধুর, তুমি থামো, আমারে দেখতে দাও তো দেখি। সাইমা খাতুন ইসরাহের ওড়না সরিয়ে উৎসুক চোখে তার গলা দেখতে ব্যস্ত হলেন। অস্বস্তিতে জমে গেল ইসরা। সে কিছু বলার আগেই সাইমা বললেন, পোলাটা রাক্ষস নাকি? তোমার গলা তো খাইয়া ফেলছে গা। দেখো, পুরা ধবধবা সাদা গলাটা খানিকে কালশিটে দাগ পইরা গেছে। ওনার থেকে এমন কথা শুনে আর একটু গুটিয়ে গেল ইসরা। এসব কথাই তো সহজে কিভাবে বলছে সাইমা আপা। মাথায় এলো না ইসরাহের। আমি আসছি। ওড়নাটা কোনো মতে পড়ে ছুট লাগালো সে। ইসরাকে লজ্জা পেতে দেখে পান খাওয়া লাল দাঁত দিয়ে মিটিমিটি হেসে উঠলেন সাইমা খাতুন। হাসি থামিয়ে আফসোসের স্বরে তিনি মিনমিনিয়ে বললেন, আমার জাউরাটা জীবনও এমন সোহাগ দিল না। শালা কবরে গিয়া এখন হইয়া আসোস, আল্লাহ তোর বিচার করুক। ডাইনিং টেবিলে আরহাম শিকদারের পাশে চেয়ারে ফারিস বসেছে। পরে চেয়ারটাতে ইসরা, আসফা বেগম পরোটা আর মাংস দিয়ে প্লেট সাজিয়ে সবাইকে দিয়ে উনি কিচেনের দিকে যেতে নিতেই আরহাম শিকদার ডাকলেন, কোথায় যাচ্ছ আফসা? নাস্তা করতে বসো। খাওয়ার ইচ্ছে নেই। ওনার কথাই মুচকি হাসল ফারিস। সে থাকাতে যে আসমা বেগম খেতে বসছেন না তা ভালোই বুঝেছে সে। আসফা বেগমকে আর একটু রাগিয়ে দিতে মুখ খুলল ফারিস। এ কি শাশুড়ি আম্মু, জামাইকে এভাবে খাবার দিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন আম্মু? কেন? ফারিসের দিকে ঘুরে দাঁড়ালেন আসফা। তার ছেলের স্বরে জবাব দিলেন তিনি। আমাকে আবার কবে থেকে আম্মু বলা ধরেছো তুমি? চোখ বড় বড় করে অবাক হয়ে শুধালো ফারিস। হুমা, শাশুড়ি মাকে আম্মু বলবো না তো কি আব্বু বলবো নাকি? হিয়ালি করছো আমার সাথে? একদম না আম্মা জান, আপনার ওই সাদা চুলগুলোর কসম। আরহাম দেখো বেয়াদব ছেলেটা কি বলছে। বাড়ির জামাইকে আপনারা এইভাবে ট্রিট করেন আম্মু? আব্বু, আপনার ওয়াইফ কি করছে দেখুন। সকাল 11টা বাজে। শীতের কুয়াশা ছাপিয়ে কড়া রোদ ছড়েছে প্রকৃতিতে। রনফের গাড়িটা এসে থামলো শিকদার ভিলার সামনে। একপাশে গাড়িটা পার করে কোচকানো শার্ট পরিহিত রনফ নামলো সাদা গাড়িটা থেকে। এক রাতেই রনফের সুন্দর মুখশ্রী জুড়ে ডার্ক সার্কেলের অস্তিত্ব বিদ্যমান। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। এলোমেলো পায়ে সিঁড়ি মারিয়ে দরজায় দাঁড়ালো সে। কলিং বেলটা দুবার বাজাতেই আসফা বেগমের কণ্ঠে ভেসে এলো ভেতর থেকে। দ্রুত পায়ে এসে দরজা খুলতেই রনফকে দেখে আতকে উঠল আসফা বেগম। রনফ ঝাপসা চোখে সামনে তাকিয়ে সালাম দিল ওনাকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। তুমি এখানে দাঁড়িয়ে রাখবেন আন্টি? বাড়ি জামাই হয়নি বলে কি বাড়ির ভিতরে যেতে পারবো না? রনপের শীতল কণ্ঠে কেঁপে উঠলেন আসফা। দরজা থেকে সরে রনপকে ভেতরে আসবার সুযোগ দিলেন। না না, কি বলো বাবা? এসো ভেতরে এসো। আসফা বেগমের পিছন পিছন বাড়ির ভেতরে প্রবেশ করল রনপ। প্রতিটা পদক্ষেপ ফেলার সাথে সাথে উপর থেকে নিচতলার চারপাশে চেয়ে চাতক চোখে তাকিয়ে ইসরাকে খুঁজল রনপ। কিন্তু না, তার রুদ্ররাগিনী নেই। দোতলার লাল নীল বাতি আর গাঁদা ফুলের সাজানো পাশটাতে চোখ জোড়া থেমে গেল রনফের। বাড়ির ভেতরটাতে এখনো ফুলের সমারোহে সজ্জিত, কিন্তু তার সব শেষ। নিজেকে সামলে আসফা বেগমের উদ্দেশ্যে বলল সে, ইসরাহকে একটু ডেকে দিবেন আন্টি? ডাকছি, বসো তুমি। সোফায় গিয়ে বসল রনফ। বেডে ঘুমিয়েছে ফারিস। সারা রাত জেগে থাকায় তার মধ্যে আমেরিকার বাংলাদেশের সময়ের পার্থক্যের জন্য এই কদিন ফারিসের ঠিকমতো ঘুম হয়নি। তাই নাস্তা সেরে উপরে এসে ঘুমিয়ে পড়েছিল সে। ইসরা ঘুমোয়নি। ফারিসের আনা পোশাকগুলো কাবার্ডে সাজিয়ে নিল শপিং থেকে বের করে। তারপর বাসি ফুলগুলো মেঝে থেকে ঝাড় দিয়ে ঝুড়িতে নিয়ে নিল সে। ঝুড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরোতেই আসফা বেগমের মুখোমুখি হলো ইসরা। মায়ের সাথে কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে যেতে নিতেই আসফা বেগম ডাকলেন তাকে।
রনফ তোমার জন্য নিচে অপেক্ষা করছে। মায়ের এমন কথার মানে বুঝলো না ইসরা। এই দুপুরবেলায় রনফ এলো কোথা থেকে, আর ফারিস জানলে কি হবে? ভয় মিশ্রিত কণ্ঠে ইসরা শুধালো। মানে? ছেলেটা তোমার সাথে কিছু কথা বলতে এসেছে, দয়া করে না করো না। কিন্তু আম্মু, ফারিস এই কথা জানলে কি হবে তুমি জানো? তেতে উঠলেন আসফা। অসন্তুষ্ট কণ্ঠে তিনি বললেন, না জানি না, জানতে চাইও না। ওই ছেলে 5 মিনিটে উঠে যাবে না। আচ্ছা যাচ্ছি। ঝুড়িটা দরজার সামনে রেখে মাথায় ওড়না টেনে সিঁড়ির দিকে গেল ইসরা। দীর্ঘশ্বাস বের হয়ে আসে আসফা বেগমের বুক চিরে। ভেবেছিলাম তোমাকে রনফের সাথে বিয়ে দিলে স্বাভাবিক জীবনে বাঁচবে, সুন্দর একটা জীবন হবে, কিন্তু নিজের কপাল নিজেই পোড়ালে, বোকা মেয়ে। রনফ বসে আছে ড্রয়িং রুমের সোফায়। ইসরা তার সামনের সোফাতে এসে বসেছে। ইসরাকে বসতে দেখে দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল রনফ। নিজেকে সামলে সে বলল, আমাকে কেন বিয়ে করলে না রুদ্রাগিনী? রনফের প্রশ্নে একটু থমকালো না ইসরা। যন্ত্রের পুতুলের ন্যায় সে জবাব দিল, আমার ছোটবেলাতেই ফারিসের সাথে বিয়ে হয়ে গেছিল, তাহলে আপনাকে কিভাবে বিয়ে করতাম? ইসরাহের এমন নির্লিপ্ত জবাবে ঠোঁটেলিয়ে হাসল রনফ। মেঝের দিকে তাকিয়ে সে শুধালো, তাহলে আগে কেন এসে বলনি কেন? গর্বাতার স্বপ্ন দেখিয়ে তো মারিয়ে চলে গেলে। বিয়ের স্বপ্ন ভাঙ্গাটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু একটা সংসারের স্বপ্ন ভাঙ্গা কষ্ট তুমি বোঝো রাগিনি? কেঁপে উঠল রনফের গলা। বোঝা যাচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে। ইসরাহে তত কিছু বোঝার সময় গুনল না। আম্মুর কারণে এই বিয়েতে রাজি হয়েছিলাম। আমি নিজে এই বিয়েতে রাজি ছিলাম না। তোমাদের দ্বন্দ্বের মাঝে আমাকে কেন বলি দিলে রাগিনি? কি দোষ ছিল আমার? আমি তো কিছুই জানতাম না এসব সম্পর্কে। রনফের কথাগুলো বিরক্ত লাগলো ইসরার শুনতে। উঠে গেল সে। ইসরা উঠে যেতেই রনফ বড় কদমে এগিয়ে এসে চেপে ধরল ইসরার কবজি। রনফ কিছু বলার জন্য মুখ খোলার আগেই দোতলা থেকে চেঁচিয়ে উঠল ফারিস। হেই হেই, তুই আমার বউকে ছুলি কেন? ছাড় লিটল গার্লের হাত। আমি নিচে আসলে শেষ করে দেবো তোকে। কথা শেষ করে দ্রুত পায়ে নেমে এলো ফারিস। ততক্ষণে রনফ ইসরার হাত ছেড়ে দিয়েছে। রনফের দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে ফারিস ইসরার হাত টেনে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। আমার ওয়াইফের দিকে ভুলেও তাকাবে না। চোখ তুলে মার্বেল খেলবো, মাইন্ড ইট। ইসরা ফারিসের বাহু খামচে ধরল। আলতো হাতে বাহুতে হাত বুলিয়ে সে আওড়ায়। কিছু হয়নি ফারিস, থামুন প্লিজ। তোমার কথায় ওকে ছেড়ে দিলাম লিটল গার্ল। ফারিস আর ইসরার সুন্দর সেই দৃশ্য দেখে ক্ষীণ ব্যথার উৎপত্তি হলো রনফের হৃৎপিণ্ডে। ছলছল চোখে সে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির দিকে। কত অধিকার ফারিসের কণ্ঠ জুড়ে, অথচ সে, তার তো কোনো অধিকারই নেই, কোনো কিছুই নেই। আসলেই অন্যের স্ত্রীকে অযাচিত ছোঁয়ার অধিকার তার নেই। দীর্ঘশ্বাস বের করে আসে তার। আসফা বেগম ট্রে হাতে আসতেই ওনার দিকে তাকিয়ে রনফ বলল, আমাকে এইভাবে না ভাঙলেও পারতেন আন্টি। রনফের এই কথার প্রত্যুত্তর কী দিবেন আসফা ভেবে পেলেন না। ট্রেটা সামনে টেবিলে রেখে দিলেন তিনি। দেখো রনফ, রনফ হাত উঠিয়ে থামিয়ে দিল আসফা বেগমকে। থাকুক না আন্টি, অন্যের স্ত্রীকে ভালোবাসার অপরাধে আমার আজীবন দ্বন্দ্বে দণ্ডিত করা হোক। দাঁড়ালো না রনফ। মাথা নামিয়ে বেরিয়ে গেল সে। রনফ যেতে ইসরাও চলে গেল। আসফা বেগম ব্যথিত চোখে তাকিয়ে রইলেন সদর দরজার দিকে। ভবিষ্যতে এমন ভুল করার আগে 10 বার ভাববেন। আমার থেকে ভুলেও লিটল গার্লকে আলাদা করার কথাও কল্পনা করবেন না। ওর কানে বিষ ঢালা তো দূর, তাহলে এই ফারিস জামান থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। নিজের কানের কাছে ফারিসের গম্ভীর কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালেন আসফা। তার ছিল কণ্ঠে তিনি ফিরতি জবাব দিলেন, থ্রেট দিচ্ছ আসপাকে? তোমার এই সস্তা থ্রেটে আমি ভয় পাই না ফারিস জামান। চ্যালেঞ্জ করলেন নাকি শাশুড়ি মা? তোমার এই মুখে আমাকে একদম মা ডাকবে না। আমি তোমাকে মেয়ের জামাই হিসেবে কোনো কালে মানিনি। আপনার একসেপ্ট করা না করায় কিছুই এসে যায় না। যে একসেপ্ট করার সে করলেই হলো। উত্তরের হিমের হাওয়ায় কেঁপে উঠল ইসরা। টাওয়েলটা নিয়ে ফারিসের রুমের বারান্দার দরজাটা বন্ধ করে দিল সে। মাগরিবের আজান পড়ে গেছে। ওনা বিছানায় রেখে অজু করতে ওয়াশরুমে ঢুকলো ইসরা। অজু শেষে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো সে। ইসরা নামাজে দাঁড়াতেই ফারিস রুমে ফিরল। এক হাতে ড্রয়িং বোর্ড, অপর হাতে রং, আর্ট পেপার, ব্রাশ সহ প্রয়োজনীয় যাবতীয় সব। রুমে ফিরেই উত্তরের বড় জানালাটার পাশে সব রাখলো সে। এখান থেকে সামনের পুকুর আর বাগান সুন্দরভাবে দেখা যায়। আর্ট করার সময় এমন দৃশ্য ফারিসের অসম্ভব ভালো লাগে।
শার্টটা শরীর থেকে খুলে নিল ফারিস। দুহাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে ড্রয়িং বোর্ড আর রঙগুলো সাজিয়ে রাখায় হাত লাগালো সে। মাঝারি